মূল ভাবনা ও সামগ্রিক পরিচালনা ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। প্রথম সিঙ্গিং স্টার কানন দেবী, সাবেক কানন বালা। সিনেমায় স্বীকৃতি মিললেও মঞ্চই ছিল তার আতুর। তখন সে নীরব নির্বাক। ধ্বনি এলো ভিন্ন সৃজনে, ঘুরন্ত ডিস্কে কলের গানে রূপ পেল না দেখা শ্রুতি। ওটা সত্যি জানি না, কিন্তু এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি মানুষ, সেই পরিচয়টাই আমার কাছে যথেষ্ট। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম গ্লানিকর পরিস্থিতির ঊর্ধ্বে আমায় উঠতে হবে। শুধু নাটকের গানকে বাঁচিয়ে রাখাটা নয়, শুধুমাত্র আমি বলবো যে এটা নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, কারণ আমি তো নাটক থেকেই আমার এই অভিনয় জগতে আসা। এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হওয়ার একটিমাত্র কারণ নিজেকে আবার ফিরে পাওয়া, এবং সেটা সম্পূর্ণরূপে হয়েছে। এবং আজকের উপস্থাপনা আমার তো ভীষণই ভালো লেগেছে, কারণ যেমন আমি পারফর্ম করেছি দর্শকের জায়গায় বসে আমি খানিকটা দেখতেও পেয়েছি। আমার ভালো লেগেছে কারণ আমায় কোথাও ইতিহাসের পাতায় নিয়ে গেছে, এন্টারটেনমেন্ট হিসেবে নাচ ছিল, আমি এখনকার মানুষদের কথা ভেবে বলছি, এবং কোথাও গিয়ে আমাদের এই যে বাংলা বঙ্গ রঙ্গমঞ্চ কতটা এনরিচড, এবং কে কে এই মঞ্চ দাপিয়ে অভিনয় করে গেছে আমাদের নেক্সট প্রজন্ম তো জানেই না। তাই আমি বলবো আগামী প্রজন্ম যদি আবার কখনো শো হয় আপনারা এসে নিশ্চয়ই দেখুন। অনেক ইনফরমেশন আছে, গান দেবজিৎ দা বলো, ঋদ্ধি বলো, প্রত্যেকের পারফরমেন্স বা সুপার, খুব ভালো। আমার সত্যি খুব ভালো লেগেছে একটা সামান্য পাঠ হতে পেরে। থ্যাংক ইউ। আমি এটাই বলবো যে আমাদের এই যে পরিকল্পনা, এটা বাংলা জগতের যে থিয়েট্রিক্যাল ধারাবাহিকতা এবং সেই ধারাবাহিকতার মধ্যে মহিলাদের যে অবদান, সেটাকে সেলিব্রেট করা হচ্ছে। কারণ আমরা সবাই জানি যে মহিলারা সারা পৃথিবী জুড়ে অত্যন্ত লাঞ্ছিত, এবং কেন সেটা আমরা বুঝতে পারি না। এটা মা দুর্গার দেশ, যেখানে মা দুর্গা মা কালীর পুজো হয়, কিন্তু যখন আমরা তাদেরকে সেলিব্রেট করা, তাদের আর্টিস্ট্রি বোঝা, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, এই দিকগুলো দেখি, তখন দেখি যে মানুষ কিন্তু কিছুটা লাজুক হয়ে পড়ে মহিলাদের ক্ষেত্রে। কিন্তু আসলে যে রাধে সে চুলো বাঁধে, সেই কারণে দুটো দিকই একটা মহিলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই দুটো দিক যদি বজায় থাকে তাহলে মহিলারা যে অসম্ভব সুন্দর ম্যাজিক দেখাতে পারে, সেই ম্যাজিকের একটা ছোট্ট নমুনা অভিনয়ের মাধ্যমে আজকে ইন্দুবালার চরিত্রে আমি চিত্রায়ন করব। একদম আমি বলবো তাড়াতাড়িতে এখানে কিন্তু কোনো কিছু হয় না। মানে এই যে লোকে ভাবে যে রাতারাতি আমি একজন নায়িকা হয়ে গেলাম, তার পেছনে যে অধ্যাবসা, যে গুরুত্বপূর্ণ কাজ, যে দায়িত্ব, সেটাকে পালন করলে রাতারাতি কেন অনেক কিছুই হতে পারে। এই যে শিল্পকলার জগৎ, এখানে যদি কেউ সঠিকভাবে মন প্রাণ দিয়ে তার যে দায়িত্ব সেটা পালন করে, তাহলে কিন্তু অ্যাবসলিউটলি আমি একদম এক বাক্যে বলতে পারি ম্যাজিক ঘটে। এবং আমি চাই যে এই জগতের জাদুকরি হতে, তো অভিনয়ের মাধ্যমে রূপলী পর্দার জাদুকরি হতে চাই, এবং তার মাধ্যম তো আজকে ইন্দুবালা চরিত্রের সূত্রে একটা পেয়েছি। চাইছি যে নতুন যারা আসছো তোমরা কাজের মধ্যে, যারা ভালোবাসো অভিনয় করতে, তারা এইটা বুঝে অভিনয় জগতে এসো যে সমস্তটা খুব একটা ইজি নয়, তার পেছনে যে হার্ড ওয়ার্ক, যে লেবার, সেটা কিন্তু করতে হবে। কিছু না, এই যে কানন দেবীর থেকে আরম্ভ করে কেয়া চক্রবর্তী পর্যন্ত, আর তার সঙ্গে আরও যারা সম্পৃক্ত ছিলেন, ইন্দুবালা দেবী, আমরবালা দেবী, এদের এবং নিহারবালা দেবী, এদের আরও অনেকেই রয়েছেন, প্রভা দেবী, সারা জীবন এরা পরিবারের কাছেও অবহেলিত থেকেছেন এবং সমাজেও অবহেলিত থেকেছেন, কিন্তু তারা আমাদের আনন্দ দিয়ে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন তাদের কাজের মধ্যে দিয়ে। তো সাময়িক স্বীকৃতি পেলেও সেই স্বীকৃতি তাদের জীবনে স্থায়ী হয়নি, এবং দুঃখ নিয়েই তাদের জীবনের শেষ কেটেছে। তো আমরা
আর তো কিছু করতে পারবো না, তাদের তো দুঃখ আজকে সুখে পরিবর্তন করতে পারবো না, কিন্তু তারা যে আমাদের যে কাজ করেছেন, যে কাজ শিখিয়েছেন, সেই কাজটাকে আমরা অন্তত সবার কাছে একটু স্থায়ী করতে চাই। কিছুদিনের জন্য হলে, কিছু মুহূর্তের জন্য হলে, তবু তাদের কাজ আমাদের কাছে প্রণম্য। আর নতুনদের কি বার্তা দিতে চাই, মানে এইভাবে এতটা কতটা নতুনদের কাছে বার্তা দিতে চাই যে আমাদের যে হেরিটেজ, এটা হেরিটেজের মধ্যে পড়ে। সেই হেরিটেজ যারা স্বশিক্ষিত হয়ে শিক্ষাদান করেছেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে, বর্তমান প্রজন্মের কাছে, তাদেরকে যেন আমরা ভুলে না যাই প্রথম কথা, এবং তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা নতুনভাবে এগিয়ে চলতে পারি যাতে। মহিলা জাতিদের তো ট্রিবিউট দিতে ভালোই লাগে। মহিলারা তো অনেক সমস্যার মধ্যে দিয়ে আমরা পথ চলি, এবং সব থেকে বড় কথা এই যত আমি নিজে মহিলা হিসেবে দেখি দেশে বিদেশে, আমি হয়তো আমার এই যে হারিয়ে যাওয়া সংস্কৃতি নিয়ে এত কাজ করি, কিন্তু তখন অনেক সময় শুনতে হয় সুন্দরী তো তাই কাজ পায়। আমি বুঝে উঠতে পারি না যে আমি ফিল্ম স্টার নই, আমি আমার কাজের জন্য যোগ্যতাতে কাজ পাই। আর আমি একটা বড় চাকরি করতাম, আমি কলেজে অধ্যাপনা করতাম ইতিহাসে। সেই কাজ ছেড়ে আমি আজকে এই জগতে ঝাঁপ দিয়েছিলাম ভালোবাসার টানে, আবেগের টানে। কিন্তু এটাই খুব দুঃখের কথা যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে বাংলা কাজ করাটা খুব ডিফিকাল্ট। এবং আপনার যদি স্বাতন্ত্র্য থাকে, আপনার যদি আত্মমর্যাদা থাকে, তাহলে আপনাকে প্রতি পদে পদে ঠক্কর খেতে হবে, যেটা যাদের জীবন নিয়ে আজকে অনুষ্ঠান তারা প্রতি পদে পদে খেয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তারা দমেননি। সুতরাং সেটার থেকে একটা আশা করা যায় যে আমিও দমবো না। আর নতুনদের উপর কি বার্তা থাকছে যারা নতুন এরকম আসতে চাইছে? মুশকিলটা হচ্ছে আমার একটা একাডেমি আছে যেটা প্রায় 8টা ব্রাঞ্চ কলকাতা মানে পশ্চিমবঙ্গে এবং বিদেশেও আছে। নতুন ছেলেমেয়েরা অনেকেই আসে, অনেকের মধ্যেই না বড় চটজলদি কিছু পাওয়ার একটা আকাঙ্ক্ষা, শর্টে একটা মারার একটা টাইপ, এবং তাদের থেকেও তাদের গার্জেনদের মধ্যে এটা বেশি থাকে। আবার অনেকে ভাবে যেহেতু আমি স্টুডেন্টদের প্রচুর সুযোগ দিই, কৃতি স্টুডেন্টদের ভাবে যে এখানে ভর্তি হলেই বুঝি সুযোগ পাবে, তা কিন্তু নয়। দীর্ঘ 25 বছর ধরে আমি সঙ্গীত জগতে আছি, লড়াই করছি, লড়াই করব। সুতরাং আমার একটা ভিশন আছে, এবং নতুনদের একটা কথাই বলবো যে কোনো কিছু শর্টে আর মানে গিমিকে না ভোলাই ভালো, পাটা যাতে শক্ত করে এগোনো যায় সেই চিন্তাটাই করা ভালো। আমি তো খুব নস্টালজিয়া ঘুরছি, মনটা খানিকটা বিষণ্ণ, কারণ এই মঞ্চে আমি 3 পয়সার পালা অভিনয়ে যুক্ত ছিলাম। আমি টাইগার ব্রাউন করতাম, অঞ্জন দত্ত প্রোডাকশনের এটা প্রোডাকশন ছিল। মনটা খারাপ, তার কারণ হচ্ছে আমাদের সাথে, কারণ অঞ্জন দত্ত প্রোডাকশনের মজা হলো উনি পুরনোপন্থী মানুষ। উনি প্রোডাকশন যখন করেন সবাইকে অনেক দিন ধরে এক জায়গায় বেঁধে রাখেন। মানুষ তো বাঁধা থাকে না, মানুষ মন দিয়ে ফেলে, কাজে জড়িয়ে পড়ে। আমরা ওই সময়টা আমি, সুদীপাদি, বেনি, মিশকা, অমিত দত্তদা, নীল, বৌদির নির্দেশনা ছিল, সবাই একসাথে থাকতাম, আমাদের একটা নাড়ির টান ছিল। কিন্তু পীযুষদা হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যায় আমাদের, যার জন্য শোটা দ্বিতীয় আমরা ভেবেছিলাম, প্রথমে সবকটা শো হাউসফুল হয়, সেকেন্ড ফেজ নিয়ে ভাবনা চলছিল, কিন্তু পুজোর মধ্যে পীযুষদা চলে যায়। তো আমি আর পীযুষদা এই উইংয়ে দিয়ে এসে জানাতো এই সমস্ত কথা মনে পড়ছে, সেটা একটা বিষণ্ণতা। কিন্তু জীবন তো থেমে থাকে না। আজকে আমরা সবাই মিলে বাংলা নাট্যমঞ্চ থেকে যে মহিলা অভিনেত্রীরা চলে গেছে, কানন থেকে কেয়া শীর্ষক নামে, মানে প্রতিভাধর অসম্ভব গুণী সমস্ত শিল্পীদের আমরা এখানে প্রণাম জানালাম, তাদের কথা শুনলাম, তাদের গান শুনলাম, এবং আমাদের সৌভাগ্য যে দর্শকদের তা ভালো লেগেছে, এবং দর্শক সেটা মঞ্চের মজাই এটা যে পরে রিভিউ পাওয়া যায় না, হাতে গরম রিভিউ সবাই জানিয়ে দিয়ে গেছে। তো সব মিলিয়ে আমি খুবই মানে নস্টালজিক এবং খানিকটা পরিপূর্ণ মনে হচ্ছে নিজেকে, কারণ দেবজিৎদা, ঋদ্ধির উদ্যোগে আমরা সবাই মিলে নেমে পড়েছিলাম। তারপরে আমি, কনি, মৌবনি, আমরা সবাই মিলে এখানে যে সময়টা কাটালাম
এটা আমার মনে তো স্থায়ী হয়ে থাকবে। দাদা, যেমনটা আমরা দেখতে পাই যে আগেকার দিনে যেমন একটা থিয়েটারের চল ছিল, এখন কোথাও না কোথাও সেই চলটা কমে আসছে। আমরা অনেক অভিনেতা অভিনেত্রীদের তোমাদের সময় দেখেছি যে থিয়েটার দিয়ে উঠে এসেছে, কোথাও না কোথাও সেই জিনিসটা হারিয়ে যাচ্ছে। এটা নিয়ে কি বলবে, নতুন প্রজন্মের কতটা দরকার? অভিনয় ইটসেলফ গুরুমুখী বিদ্যা, গুরু লাগে। আমরা থিয়েটারে, আমি যেমন বিভাস চক্রবর্তীর কাছে শেখা অনেককে পেয়েছি, দ্বিজেন্দার কথা বলতে হবে, রমাপ্রসাদ বণিকের কথা বলতে হবে, কিন্তু মূলত আমি দীর্ঘদিন প্রায় 20 বছরের উপরে বিভাস চক্রবর্তীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। তাতে শিক্ষা হয়েছে যারা যারা নিজেই শিখে নেবেন, তাহলে নিজেই যারা ওই পাইলট হন, যদি তাদেরকে এরোপ্লেন চালাতে দিলে যে বিপদ হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। সেই দিক দিয়ে আমি বলবো যে সবারই থিয়েটারের সাথে সংলগ্ন থাকা উচিত, কারণ একেবারে রামকৃষ্ণ পরমহংসদেবের কথা দিয়ে শুরু করে একেবারে হাল আমলে থিয়েটারের যারা মানুষ তারা বলেছেন যে লোকশিক্ষে হয় আসলে নিজের কাজটাকে ঘষা মাজা চিন্তা করার তার সুযোগ থিয়েটারে আছে, কারণ থিয়েটারে মহলা হয় বারবার, শো হওয়ার পরেও কারেকশন হয়, সিন বাদ যায়, ক্যারেক্টার নতুন ঢোকে, নতুন গান হয়, পোশাক পরিকল্পনা চেঞ্জ হয়, আলোক পরিকল্পনা চেঞ্জ হয়, কিন্তু ফিল্মেতে সুযোগ নেই। একবার সেটা যখন সেন্সর হয়ে গেল, তারপরে যা হলো ডিরেক্টরের ভুল ভ্রান্তি, অভিনেতার ভুল ভ্রান্তি, আসলেদের ভুল ভ্রান্তি, তাকে কিন্তু বয়ে চলতে হয়। সেই হিসাবে অনুশীলনের জায়গা হিসেবে আর লাইভ একটা আর্ট ফর্ম, তো মানে এই যে বললাম হাতে গরম মানুষের রিয়াকশন পাওয়া যায়। 3500 বছর তো থিয়েটার বেঁচে আছে, আমার মনে হয় আমরা মারা যাওয়ার পরেও আরও 3500 বছর থিয়েটার বেঁচে থাকবে। খুবই ভালো লাগছে, আর আমি ডেফিনেটলি খুবই এক্সাইটেড। আর আজকে আমি এই যে গানে ডান্স করছি সেটা হচ্ছে আমি যাব না ঘুরে। তো ডেফিনেটলি চেষ্টা করবো দ্যাট অডিয়েন্সকে সবাইকে খুব ভালো লাগবে। আর এই যে অনুষ্ঠানটা আজকে তৈরি করেছে ঋদ্ধিদি আর দেবজিৎ দা, সেটার জন্য আমি শুধু এক কথা বলবো দ্যাট বছরে একবার না, এরকম জিনিসটা বছরে 4 বার হওয়ার দরকার। কেন আজকে যে ইউথ যে আছে সেটাকে খুবই থিয়েটারের জিনিসটা কি বুঝতে হবে, আমার মনে হচ্ছে একটু ল্যাকিং হচ্ছে। তো সেটার জন্যে ডেফিনেটলি দ্যাট কি উই হ্যাভ টু প্রমোট অ্যান্ড উই হ্যাভ টু ইনিশিয়েট। আর সেটা ওনাকে বলতে হবে দ্যাট প্লিজ জয়েন অ্যান্ড দেন ইউ ডোন্ট হ্যাভ টু লুক ব্যাক। ইউথরা কতটা অ্যাকসেপ্ট করতে পারে এবং নতুনরা যারা করছে কি মনে হয়? আমি তো নিজে মা, আর আমি নিজের মেয়েকে আমি খুব ভালো করে বোঝাই, তো সেটা বাড়ি থেকেই স্টার্ট হয়। আমার মনে হচ্ছে আজকে পেরেন্টসে নিজের বাচ্চাগুলোকে, নিজের ছেলে মেয়েকে খুব সুন্দর করে তৈরি করবে, সেটার জন্যে ও কী চায় সেটা জানতে হবে। তো যে আজকে আর্টিস্ট বনতে চায়, আজকে যে কিছু করতে চায়, তো ডেফিনেটলি দ্যাট আজকে মা বাবা হওয়ার আমি আমার রেসপন্সিবিলিটি, আর তার তো ওরা বুঝবে, আর আমার মনে হচ্ছে দ্যাট দে উইল আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দে উইল রক ইট। কেয়া থেকে কানন একটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি গীতি আলেখ্য বা নাট্য কেন্দ্রিক একটি আমি কি বলবো একটি পরিবেশনা। তো এটি সত্যি একটি খুব সুন্দর পরিবেশনা এবং সময় উপযোগী। আজকে যেমন আমাদের থিয়েটারের গান বা থিয়েটারের যে সংলাপ কিছুগুলো যেগুলো হারিয়ে গেছে, সেইগুলোকেই নতুন প্রজন্মের কাছে এর মাধ্যমে তুলে ধরা। তো এটি সত্যি একটি অভিনব উদ্যোগ এবং প্রয়াস। তার জন্য সাধুবাদ জানাতে হয় ডক্টর দেবজিৎ বন্দ্যোপাধ্যায় ও ঋদ্ধিদিকে। তারা এই ধরনের একটি ভাবনার উপর কাজ করছেন এবং ঋদ্ধিদি দেশে বিদেশে এই ধরনের কাজ করেন এবং এগুলোকে নিয়ে পারফর্ম করেন। এবং আমার সৌভাগ্য হয়েছে আমি অনেকবার ওনার সাথে এগুলো নিয়ে বাইরে প্রোগ্রাম করতে পেরেছি এবং আমি সেখানে দর্শকের মধ্যে এইগুলোকে নিয়ে একটি কৌতূহল উদ্দীপনা দেখেছি এবং তারা খুব অ্যাপ্রিসিয়েট করে এগুলোকে এবং তারা খুব দেখতে চান। তো আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর নতুনদের কি বার্তা দিতে চাও? নতুনরা তো অনেক তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে যাবে, অনেক তাদের ফেমাস হতে চায়। নতুন দেখুন, আমার মনে হয় যে কাজ
করাটা ভালো এবং কাজ করতে করতে শেখাটাও প্রয়োজন। মানে অনেক সময় আমরা বলি যে না অনেক দিন ধরে শিখে নিক তারপরে করবে, কিন্তু এখন যেরকম সময় আর যেরকম পারিপার্শ্বিক খরচা, তো সুতরাং প্রত্যেককে কিছু না কিছু আয়ের একটা পথ বের করে নিতে হয়। কেউ যদি পারফর্ম করে, সে যদি সঙ্গে সঙ্গে শেখেও, তো সেটার মধ্যে আমি খারাপ কিছু দেখি না। আমার মনে হয় সেটা একটা ভালো জিনিস, কারণ পারফর্ম শিখতেও টাকা পয়সার প্রয়োজন হয়। তো সুতরাং তার পারফরমেন্সটা দিয়ে যদি তার শেখাটাকে সাপোর্ট করতে পারে, যেমনি আমরা ছোটোবেলায় অনেকে দেখতাম না কলেজে পড়তে পড়তে টিউশনি করতো, টিউশনি করে তারপরে তারা তাদের ফার্দার ফিউচারটাকে বিল্ড আপ করতো, মানে ফার্দার পড়াশোনাটাকে চালাতো। তো সেটা তো একটা সত্যি উৎসাহ দেওয়ার মতো একটা কাজ। কিন্তু হ্যাঁ, যেমনি টিউশনি করতে করতে কলেজের ছেলেমেয়েরা কলেজে পড়াশোনা করতো, পড়াশোনা চালাতো, তেমনি পারফর্মিং আর্টসেও পারফর্ম করার সাথে সাথে শেখাটাও খুব প্রয়োজন।